ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ফিনান্সের প্রিপারেশন কিভাবে নিবা এটা নিয়ে চিন্তায় আছো, কিভাবে শুরু করবা বুঝে উঠতে পারছো না, তাহলে তোমার জন্য আমাদের আজকের ক্লাস ফিনান্স ব্যাংকিং ও বীমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2024-25 শিক্ষাবর্ষের প্রশ্ন বিশ্লেষণ। আজকের ক্লাসে আমরা ফিনান্সের এই 24-25 শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রশ্ন সলভ করব না, বরং প্রত্যেকটা টপিক আইডেন্টিফাই করব, কিভাবে করলে তুমি সম্ভাব্য প্রশ্নগুলো বুঝতে পারবে, কি আসতে পারে আগামীর প্রশ্ন, এই সব কিছু ডিটেইল আমরা শিখব, কিভাবে তুমি সহজ টেকনিকের মাধ্যমে ফিনান্সের বিষয়গুলো আয়ত্তে আনবে, সব কিছু জানবো আজকের ক্লাসে। তো চলো আমরা শুরু করে দিই আমাদের এমসিকিউ বিশ্লেষণ দিয়ে। 24-25 শিক্ষাবর্ষের এমসিকিউতে যদি আমরা আসি, তাহলে প্রথমে বলতেছে কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুবার উপস্থাপন করতে হয়, দুইবার উপস্থাপন করতে হয়। তাহলে এই প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করবা? দেখো, এই যে বিনিময়যোগ্য বিলের যে বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা নিশ্চয়ই চেক বিনিময় বিল এবং প্রমিসরি নোট নামের একটা অধ্যায় আছে তোমাদের দ্বিতীয় পত্রে, সেটা পড়ছো। সেখানের বৈশিষ্ট্যগুলো যদি পড়ে থাকো, এরকম একটা বৈশিষ্ট্য দেখবা যে এটি, এই যে 6 নাম্বার, এখানে এটি একবার আদিষ্টের স্বীকৃতির জন্য এবং পরবর্তীতে আদিষ্ট কর্তৃক অর্থ পরিষদের জন্য তার নিকট উপস্থাপন করতে হয়। তাহলে এই বিনিময় বিল দেখো, একবার স্বীকৃতির জন্য, একবার পরিষদের জন্য উপস্থাপন করতে হয়, তাহলে দুইবার উপস্থাপন করতে হয় আদিষ্টের কাছে। কার কাছে? আদিষ্টের কাছে। তাহলে এই প্রশ্ন থেকে এরপরে প্রশ্ন আসতে পারে কার নিকট উপস্থাপন করতে হয়? আদিষ্টের কাছে। কেন করতে হয়? এই যে একবার স্বীকৃতি, একবার হচ্ছে অর্থ পরিষদের জন্য। তো এইবার আসছে দুইবার, তার মানে তোমাকে অন্যান্য বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়তে হবে, শুধুমাত্র বিনিময় বিল না, চেক এবং প্রমিসরি নোট, এই তিনটারই বৈশিষ্ট্য তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে এটা কিসের বৈশিষ্ট্য আমরা দেখলাম? এটা দেখলাম আমরা বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ, বা এটাকে কি বলা হয়? বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ। ওকে, তাহলে অ্যান্সার আমাদের বি। অ্যান্সার আমাদের কি? বি। এই প্রশ্নের অ্যান্সার আমাদের বি। আশা করি বুঝতে পেরেছো কোথায় তোমাকে গুরুত্ব দিতে হবে। দুইয়ে যাই। দুইয়ে বলতেছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটি? তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন আসছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কয়টা পদ্ধতি আছে? তোমরা পড়ছো দুইটা প্রধান পদ্ধতি আছে, দুইটা প্রধান পদ্ধতি আছে। এই যে দেখো, একটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বা পরিমাণবাচক পদ্ধতি, আরেকটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এখন এই সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি আছে তিনটা: ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। আর গুণগত পদ্ধতিগুলো তোমরা দেখো 6টি এখানে আছে, যার প্রথমটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ। এইখানে আমাদেরকে কি বলছে? কোনটা পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয়, তাহলে আমাদের কোনটা আইডেন্টিফাই করতে হবে? গুণগত কোনটা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন এই যে গুণগতের প্রথমটাই আছে দেখো, ঋণের বরাদ্দকরণ, এবং এইখানে দেখো বাকি তিনটা হচ্ছে আমাদের কি? বাকি তিনটা হচ্ছে সাধারণ। বাকি তিনটা কি? সাধারণ বা পরিমাণবাচক। সাধারণ বা কি? সংখ্যাত্মক বা পরিমাণবাচক। আর এই যে গুণগত পদ্ধতি হচ্ছে ঋণের বরাদ্দকরণ। আশা করি বুঝতে পারছো কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, কিভাবে আমাদেরকে সলভ করা উচিত, এবং কোন জায়গায় তুমি যখন এই প্রশ্নটা সলভ করবা তখন তুমি প্রথমেই দেখবা এটা কেন্দ্রীয় ব্যাংক থেকে আসছে। এরপরে দেখবা যে এটা কেন্দ্রীয় ব্যাংকের কোন জায়গা থেকে আসছে? ঋণ নিয়ন্ত্রণ থেকে আসছে। ঋণ নিয়ন্ত্রণের কয়টা ধাপ আছে? দুইটা প্রধান পদ্ধতি আছে, সংখ্যাত্মক বা সাধারণ, গুণগত বা নির্বাচনমূলক। তাহলে তুমি এই দুইটা জিনিস মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার সম্ভাব্য প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যারা শুধুমাত্র সলভ করে যাবে, এটা মুখস্থ করবা ঋণের বরাদ্দকরণ নীতি, পরের বার এইখান থেকে দিবে আর একটা, পারবা না। পরের বার এইখান থেকে দিবে কি কি তুমি জানো না, তাহলে তুমি পারবা না। ওকে, আশা করি বুঝতে পারছো। 3-এ যাব আমরা। ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতায় পড়ে? ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতায় পড়ে? তাহলে দেখো, বিমার ক্ষেত্রে এই যে নৈতিক ঝুঁকি, গতিশীল ঝুঁকি, অসীম ঝুঁকি, এগুলোর কোনোটাই কিন্তু নেওয়া হয় না। শুধুমাত্র বিশুদ্ধ ঝুঁকির উপর বিমা করা যায়। শুধুমাত্র কোন ঝুঁকির উপর বিমা করা যায়? বিশুদ্ধ ঝুঁকি। তাহলে এটা বিমা সম্পর্কে মৌলিক ধারণার একটা প্রশ্ন তোমাদেরকে। এই যে ঝুঁকি, বিমার যে ঝুঁকি, বিমার উত্তম আদর্শিক, উপ আদর্শিক বা হচ্ছে আদর্শিক ঝুঁকি, এই বিষয়গুলো পড়তে হবে। সম্ভাব্য প্রশ্ন সেখান থেকে হতে পারে, এবং কোনটার ভ্যালু কি সেগুলো তোমরা একটু পড়বা। এরপর দেখো, কোন ধরনের কোন ধরনের বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়? তাহলে আমরা জানি বেশিরভাগ বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য, কিন্তু জীবন বিমার ক্ষেত্রে এটাকে বলা হয় আর্থিক নিশ্চয়তা। কারণ জীবনের বিনিময়ে কোনো কিছু, জীবনের এগেনস্টে আমরা কোনো কিছু দিতে পারি না, বা বিমা কোম্পানি আমাদেরকে ওই জীবনটা পুনরায় ফেরত দিতে পারে না যদি কেউ মারা যায়। তাহলে সেই ক্ষতিপূরণের তুলনায় আর্থিক ক্ষতিপূরণটা খুবই সামান্য, এই জন্য এটাকে বলা হচ্ছে আর্থিক নিশ্চয়তা। কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়, কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়। তাহলে ক্ষতিপূরণের চুক্তি নয় হচ্ছে জীবন বীমা, এটা হচ্ছে আর্থিক নিশ্চয়তা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। এরপরে 5-এ যাব, কোনটি ঝুঁকির পরিমাপ নয়? তাহলে ঝুঁকির পরিমাপ দেখো, পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেদাঙ্ক বা বেটা, এই তিনটাই হচ্ছে আমাদের ঝুঁকি পরিমাপের পদ্ধতি। কিন্তু এই যে সহবেদাঙ্ক হচ্ছে দুইটা সম্পদ কিভাবে একই সাথে
পরিবর্তন হচ্ছে বা একটার পরিবর্তনের ফলে আরেকটার পরিবর্তন কেমন হচ্ছে সেইটা নির্ণয়ের একটা প্রক্রিয়া। তাহলে এইটাকে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বলতে পারো। তাহলে এই সহবেদাঙ্ক, সহবেদাঙ্ক কোনো ঝুঁকির পরিমাপ নয়, সহবেদাঙ্ক কোনো ঝুঁকির পরিমাপ নয়। যারা অধ্যায় 9 প্রথম পত্রের অধ্যায় 9 পড়েছো তারা জানো যে ঝুঁকির পরিমাপ আমরা কি কি মাধ্যমে ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে 3টা দিয়েছে এবং 9 কোনটায় সহবেদাঙ্ক দিয়েছে সেই 9 থেকে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। এই প্রশ্নের অ্যান্সার কি? বি। এরপরে আমরা কোন প্রকল্পের আন্ত আয়ের হার তার মূলধন ব্যয়ের সমান হলে, তার মূলধন ব্যয়ের সমান হলে সেই প্রকল্পের নিট বর্তমান মূল্য হবে কি? তাহলে আন্ত আয়ের হার কি করে? আন্ত আয়ের হার হচ্ছে বর্তমান মূল্যের, মানে আমাদের যে এনপিভি আছে বা কোন আমাদের যে মূলধন ব্যয় আছে সেইটার সমান একটা কি করে আয়ের হার নির্ধারণ করে। অর্থাৎ ধরো তোমার প্রকল্পের ব্যয় আছে 8%, আন্ত আয়ের হার হলো 8%, তাহলে তোমার দুইটা মিলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তোমার খরচ এবং ব্যয়, খরচ এবং আয়টা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, অর্থাৎ সমান হবে। তাহলে দেখো কোনো প্রকল্পের আন্ত আয়ের হার তার যদি মূলধন ব্যয়ের সমান হয়, অর্থাৎ আইআরআর, আইআরআর ইকুয়াল টু যদি কস্ট অফ ক্যাপিটাল হয়, কি হয়? কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বর্তমান মূল্য বা এনপিভি হয়ে যাবে জিরো। এনপিভি কি হবে? এনপিভি হবে জিরো। তাহলে শূন্যের চেয়ে বেশি হওয়ার সুযোগ নেই। যদি আইআরআর বেশি হইতো তাহলে এনপিভি বেশি হইতো, যদি আইআরআর কম হইতো তাহলে শূন্যের চেয়ে কম হইতো বা নেগেটিভ হয়ে যেত আমাদের এনপিভি। প্রশ্নগুলো খেয়াল করো কি কি প্রশ্ন করতে পারে। বলতেছে আইআরআর মূলধন ব্যয়ের সমান হলে কি হবে? সমান হলে এনপিভি জিরো হবে। এখন যদি বলে আইআরআর, আইআরআর মূলধন ব্যয়ের চেয়ে বেশি হবে, তাহলে এনপিভি বেশি হবে, শূন্যের চেয়ে বেশি হবে। কিসের চেয়ে বেশি হবে? শূন্যের চেয়ে বেশি হবে, অর্থাৎ পজিটিভ হয়ে যাবে। শূন্যও যদিও পজিটিভ নাম্বার। এরপর দেখো শূন্যের চেয়ে কম হবে কখন? যখন আইআরআর মূলধন ব্যয় থেকে কম হবে। এইসবও কিন্তু আমাদের সম্ভাব্য প্রশ্ন। এরপর দেখো শূন্যের সমান হবে, এটা তো এই প্রশ্নের অ্যান্সার, শূন্যের সমান হবে, অর্থাৎ আইআরআর ইকুয়াল টু কস্ট অফ ক্যাপিটাল হলে শূন্যের সমান হয় এনপিভি। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে আমরা বললাম। তাহলে একের সমান হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, একের সমান হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই প্রশ্নের সি। এই প্রশ্নের অ্যান্সার কি? সি। এরপরে সাথে যাব কোনটি? শঙ্কর সিকিউরিটিজ। এই প্রশ্নটা আমরা একটু আগে দেখলাম যে হাইব্রিড শেয়ার নামে আসছিল এবং কেন বলা হয়, রিটেন প্রশ্ন আসছিল 2025-26 শিক্ষাবর্ষের আমরা যখন প্রশ্ন সলভ করেছি তোমাদেরকে দিয়েছি, তখন কিন্তু তোমরা দেখেছো যে 2025-26 শিক্ষাবর্ষে এই প্রশ্নে ছিল যে হাইব্রিড শেয়ার, হাইব্রিড শেয়ার কেন বলা হয় বা শঙ্কর শেয়ার, অগ্রাধিকার শেয়ারকে কেন বলা হয়, রিটেন প্রশ্ন ছিল একটা। তো এইখানে আবার দেখো এই যে শঙ্কর সিকিউরিটিজ মানে কোনটা, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তোমরা সবাই জানো, খুবই সহজ একটা প্রশ্ন। তো আমি বারবার বলছিলাম তোমাদেরকে শুরুতেই যে ফিনান্সের প্রশ্ন ক্রমান্বয়ে সহজ হচ্ছে, এবং দেখো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার যে কোনটা শঙ্কর বা হাইব্রিড শেয়ার, অগ্রাধিকার শেয়ার। কারণ এটার মধ্যে ঋণপত্রের বৈশিষ্ট্য বিদ্যমান। আবার কি ঋণপত্রের বৈশিষ্ট্য কেন বিদ্যমান? কারণ এরা নির্দিষ্ট হারে, ঋণপত্রে যেমন সুদ দেওয়া হয় এদেরকে নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়। আবার এদেরকে বলা হচ্ছে মালিক। তাহলে শেয়ার এবং ঋণপত্র দুইটারই কি পাওয়া যায়? বৈশিষ্ট্য পাওয়া যায়। এই জন্য এটাকে বলা হয় শঙ্কর বা হাইব্রিড শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে বি। এরপর আটে যাব, বর্তমান মূল্য হিসাব করতে কোন হার ব্যবহৃত হয়? বর্তমান মূল্য হিসাব করতে, তাহলে বর্তমান মূল্যের নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা কি বলি? বাট্টাকরণ বলি। বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলা হয়? বাট্টাকরণ। কি বলা হয়? বাট্টাকরণ, বা যার ইংরেজি হচ্ছে ডিসকাউন্টিং, যার ইংরেজি কি? ডিসকাউন্টিং। এখন এই প্রশ্ন আসছে ডিসকাউন্টের পরের বার যদি বলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলা হয় বা কোন হার ব্যবহার করা হয়, তখন তোমাকে বলতে হবে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ বলে বা কম্পাউন্ডিং রেট ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে বাট্টাকরণ। তাহলে কি হবে? কোন হার ব্যবহৃত হয়? বাট্টার হার ব্যবহৃত হয়। কোন হার ব্যবহৃত হয়? বাট্টার হার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। অ্যান্সার হচ্ছে কি? বি। সম্ভাব্য প্রশ্ন কি আসতে পারে অর্থের সময়মূল্য থেকে, সেটাও কিন্তু তোমাদেরকে বললাম। নয়ে যাব, বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি? বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি? তাহলে বিনিয়োগ সুযোগ বিশ্লেষণের দুইটা পদ্ধতি আছে, সনাতন এবং আধুনিক। সনাতনের মধ্যে তোমরা গড় মুনাফার হার এবং হচ্ছে পেব্যাক সময় দেখছো। আর এই যে আমাদের যে আধুনিক পদ্ধতি আছে সেইখানে এনপিভি আছে, আইআরআর আছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আছে বা মুনাফা অর্জন সূচক আছে। তো এই সবগুলো বিষয়ের মধ্যে প্রথমত ভালো তো আধুনিক, এরপরে আধুনিকের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এনপিভি। সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো হচ্ছে আমাদের এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য পদ্ধতি। কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে অ্যান্সার এ। অ্যান্সার কি? এ। আর এই যে দেখো আমাদের হচ্ছে পেব্যাক সময়, এটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি। এটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি। নিট মুনাফা পদ্ধতি বলতেছে এটাকে তোমরা গড় মুনাফার হার ধরে সনাতন বলতে
পারো। তার মধ্যে অ্যান্সার হচ্ছে এ। এবং আন্ত আয় হার এবং এই দুইটা হচ্ছে আধুনিক, এই দুইটার মধ্যে আবার এনপিভি হচ্ছে সবচেয়ে বেশি ভালো বা হচ্ছে উত্তম। এরপরে 10-এ যাই, একটি বন্ডের মূল্য অভিহিত মূল্য থেকে বেশি হলে বন্ডটিকে বলা হয় কি? তাহলে বন্ডের মূল্য বা বন্ডকে তিনভাবে বিক্রি করা যায়। একটা হচ্ছে সমহারে, একটা হচ্ছে প্রিমিয়ামে বা অধিহারে, আর একটা হচ্ছে অবহারে বা বাট্টায় বা ডিসকাউন্টে। কয়ভাবে বিক্রি করতে পারি? একটা হচ্ছে সমহারে বিক্রি করতে পারো, যা মূল্য তাই। আর একটা কি? বাট্টায় বা ডিসকাউন্টে, বাট্টা বা ডিসকাউন্টে, বাট্টা বা ডিসকাউন্টে। যেমন জিরো কুপন বন্ড বিক্রি হয় ডিসকাউন্টে, ডিসকাউন্টে বিক্রি হয় কোনটা? জিরো কুপন বন্ড। আরেকটা হচ্ছে অধিহার বা প্রিমিয়ামে, আরেকটা কি? অধিহার বা প্রিমিয়ামে বা কি? প্রিমিয়ামে। এখন দেখো, এই যে বেশি মূল্যে বিক্রি করলে সেটাকে আমরা বলি প্রিমিয়াম, বেশি মূল্যে বিক্রি করলে সেটাকে আমরা কি বলি? প্রিমিয়াম। কম মূল্যে বিক্রি করলে আমরা কি বলি? সেটাকে অবহার, বাট্টা বা ডিসকাউন্ট। আর সমহারে তো হচ্ছে একই দামে। তাহলে এখানে দেখো বন্ডের অভিহিত মূল্যের থেকে বেশি বলছে, তাহলে এটাকে কি লেনদেন বলবো? প্রিমিয়াম বা অধিহারে লেনদেন। কোন লেনদেন বলবো? প্রিমিয়াম বা অধিহারে লেনদেন। কোন লেনদেন বলবো? প্রিমিয়াম বা অধিহারে লেনদেন। তাহলে তোমাদেরকে বন্ডের মূল্য কিভাবে নির্ণয় করা হয় এই বিষয়গুলো দেখতে হবে। বন্ড কি কিভাবে ইস্যু করা হয়, কোনটা করলে কি কি প্রভাব দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে আছে, এই বিষয়গুলো তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। 11তে যাই, ব্যাংক আর গ্রাহক সম্পর্কের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? তাহলে দেখো, গ্রাহকের তথ্য ব্যাংকার কি করতে হবে? গোপন রাখতে বাধ্য। ব্যাংকের লভ্যাংশ পাবেন, দেখো ব্যাংকের লভ্যাংশ পাবে ব্যাংকের শেয়ার মালিক। কারা পাবে? ব্যাংকের শেয়ার মালিক, ব্যাংকের যে শেয়ার মালিক আছে তারা পাবে, শেয়ার মালিকরা পাবে, শেয়ার মালিক। তাহলে তুমি তো আর পাবা না। তাহলে ব্যাংকের গ্রাহক বা আমানতকারীকে ব্যাংকের লভ্যাংশ দিতে ব্যাংক কি বাধ্য নয়? তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। দেখো, গ্রাহকের অর্থ গ্রহণ এবং প্রদান এটা ব্যাংকের মূল কাজ বা প্রধান কাজ। গ্রাহকের হিসাব দেখাশোনা করা, এই সবগুলোই ব্যাংকের কাজের অন্তর্ভুক্ত। শুধুমাত্র যে ব্যাংকের লভ্যাংশ এটা কে পাবে? ব্যাংকের শেয়ার মালিক পাবে, এজন্য অন্তর্ভুক্ত নয়। 12তে আমরা যাব, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়? এই যে আমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্নগুলোতে আমরা যখন সলভ করি তখন বেশিরভাগই দেখি শেষে বহির্ভূত নয় এই কথাগুলো অ্যাড করে দেয়, এগুলো আমরা খেয়াল করি না। হুট করে অ্যান্সার দাগায় দেওয়ার পর দেখি যে শেষে নয় আছে, আমি তো খেয়াল করি নাই। তাহলে এটা করলে হবে না, এই প্রশ্নগুলো দেয় তোমাদেরকে কনফিউজ করার জন্য যে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়। দেখো, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ইস্যু করে, এরপর দেখো ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, এটাও করে, ব্যাংকগুলোকে লাভ বৃদ্ধি করে। তাহলে ব্যাংকের লাভ বৃদ্ধি করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এসি। আর এই যে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, এটাও কেন্দ্রীয় ব্যাংকের একটা দায়িত্ব। কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন আসছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী, সরকারের দায়িত্ব হিসাবে কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। এই কার্যাবলীর ছকটা তোমরা বই খুললে পেয়ে যাবা। এই ছকটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্রশ্ন থেকে আমরা এটা বুঝলাম। তাহলে সম্ভাব্য প্রশ্ন আমাদের কি হবে? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে আগামীতে, এইগুলো তোমরা খেয়াল রাখবা। হুবহু এটা দিবে না, তোমার কার্যাবলী থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে এই ছিল আমাদের 24-25 শিক্ষাবর্ষের এমসিকিউ। আমরা এবার দেখো এই যে এমসিকিউ গুলো কোথা থেকে আসলো, এগুলো যদি ব্যাখ্যা দেখো, কেন্দ্রীয় ব্যাংক থেকে দুইটা প্রশ্ন আসছে, 2 এবং 12, এবং 6 ও 9 এইটাও আসছে দুইটা, মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত থেকে, এবং 7 ও 10 আসছে দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে। বাকি অধ্যায়গুলো যেগুলো আমরা তোমাদেরকে বলেছি একটা করে এমসিকিউ আসছে। এবার দেখো 2024-25 শিক্ষাবর্ষে দুইবার এমসিকিউ পরীক্ষা হয়েছে একটা সেটের প্রশ্নে ভুল থাকায়। এজন্য আমরা বাতিলকৃত প্রশ্নগুলো একটু দেখব যে 2024-25 শিক্ষাবর্ষে যে এমসিকিউ পরীক্ষাটা বাতিল হয়েছিল সেই বাতিলকৃত এমসিকিউ এর পরীক্ষায় কি কি এসেছিল এটা আমরা একটু সলভ করে ফেলি। নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়? তাহলে দেখো, স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয় স্বল্প সময় বা 1 বছরের কম সময়ের জন্য। তাহলে 9 বলছে, আবার দেখো 9 বলতেছে। তাহলে 9 হচ্ছে কোনটা? দেখো, বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী, প্রদেয় বিল স্বল্পমেয়াদী, বিল বাট্টাকরণ, এই তিনটাই কিন্তু স্বল্পমেয়াদী। আর এই যে ডিবেঞ্চার বা ঋণপত্র, ডিবেঞ্চার বা ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী, ঋণপত্র বা ডিবেঞ্চার হচ্ছে কি দীর্ঘ মেয়াদি। তাহলে তোমাকে জানতে হবে কোনগুলো স্বল্পমেয়াদী, কোনগুলো মধ্যমেয়াদী এবং কোনগুলো দীর্ঘমেয়াদী। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে সি। তাহলে প্রশ্ন আসছে কোথা থেকে? স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন থেকে, স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন মিক্স করে আসছে। এরপর দেখো, জিরো কুপন বন্ড ইস্যু করা হয়, জিরো কুপন বন্ড বাট্টায় বা ডিসকাউন্টে ইস্যু করা হয় বা অবহারে ইস্যু করা হয়। জিরো কুপন বন্ড অবহারে, বাট্টায় বা ডিসকাউন্টে ইস্যু করা হয় এবং লিখিত মূল্যে কিনে নেওয়া হয়। তাহলে জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে, সংজ্ঞা জানলেই হবে যে এইটা সবসময় ধরো 100 টাকা মূল্য 97 টাকায় বিক্রি করা হয় এবং পরবর্তীতে মেয়াদ পতিতে ওই 100 টাকা বা লিখিত মূল্যে বা অভিহিত মূল্যে কোম্পানি আবার ফেরত নেয়। তাহলে অভিহিত মূল্যে ক্রয় করা হয় না, বাট্টাতে করা হয়, ডিসকাউন্টে করা হয় বা অবহারে করা হয় বা কি করা হয়?
অবহারে করা হয়। তাহলে অ্যান্সার আমাদের বি। অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার বি। এরপর 3-এ যাব, নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যৎ অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করা হয়? তাহলে ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা বলি বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। কি বলি? বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। এই হুবহু টাইপের প্রশ্ন আমাদের 24-25-এর যে পুনঃপরীক্ষা হয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখলাম একটু আগে। আবারও দেখো হুবহু টাইপের প্রশ্ন আসতেছে, মানে একটু চেঞ্জ করে দেয়। তো এইগুলো যারা বুঝে পড়বা তারা হচ্ছে অ্যান্সার করতে পারবা। যারা বিশ্লেষণ করবা প্রশ্ন, আমি যেভাবে করাচ্ছি এভাবে যদি প্রশ্ন বিশ্লেষণ করতে পারো, সলভের টেকনিকগুলো যদি শিখতে পারো, ইনশাল্লাহ তুমিও ফিনান্সে ফুল মার্ক আনতে পারবা ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। তোমরা এভাবে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করবা যে কোন জায়গা থেকে এসেছে, কোন জায়গা থেকে সম্ভাব্য প্রশ্ন হতে পারে, এবং খাতায় লিখবা, কষ্ট করে একটু খাতায় লিখবা। তাহলে তোমাদের এই প্রস্তুতিটা প্রথম থেকেই একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত একটু গোছানো হবে, তোমাদের প্রস্তুতি হবে 100-100 ইনশাল্লাহ। এছাড়া যারা হচ্ছে এলোমেলোভাবে প্রিপারেশন নাও তাদের জন্য এই ফিনান্স বা যে কোনো ধরনের সাবজেক্টই কিন্তু কঠিন মনে হয়। তা দেখো মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল? তা দেখো এই যে ব্যাংক ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট হার থাকে, ব্যাংক ঋণ বা মূলধনের ক্ষেত্রে এবং অগ্রাধিকার শেয়ার এই তিনটার ক্ষেত্রে কি থাকে? নির্দিষ্ট হার। এই তিনটার ক্ষেত্রে কি থাকে? নির্দিষ্ট হার থাকে। এই যে এটার ক্ষেত্রে লভ্যাংশের নির্দিষ্ট হার, ঋণ মূলধন ব্যাংক ঋণ দুইটার ক্ষেত্রেই নির্দিষ্ট হার থাকে বা সুদের হার নির্দিষ্ট থাকে। কিন্তু এই যে ইকুইটি মূলধনের ক্ষেত্রে কি লাভের পরিমাণ যখন অনেক বেশি হয় তখন কি হতে পারে? 30-40% লাভ হতে পারে। এখানে তো লিমিট নেই যে তুমি লাভ এই পর্যন্ত করবা। তাহলে লাভের হার যত বেশি হবে, লভ্যাংশ বা মুনাফার পরিমাণ যত বেশি হবে, লভ্যাংশ তত বেড়ে যাবে। তাহলে এই মূলধন ব্যয় সবচেয়ে বেশি হতে পারে। তাহলে এই মূলধন ব্যয়, ইকুইটি মানে কি? সত্ত্ব। ইকুইটি মানে কি? সত্ত্ব বা শেয়ার মূলধন। ইকুইটি মূলধন মানে কি? ইকুইটি ক্যাপিটাল মানে কি? শেয়ার মূলধন। তাহলে শেয়ার মালিকদের আয়ের হার সবচেয়ে বেশি হতে পারে, যেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল। অন্যান্যগুলো কি? অন্যান্যগুলোর নির্দিষ্ট সীমা আছে, কিন্তু শেয়ার মূলধনের কোনো নির্দিষ্ট শেয়ার মূলধনের ব্যয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। ক্ষতি হলে তো নিবেই, লাভ হলে পুরাটা নিয়ে যাবে, নিতে পারে চাইলে আর কি। 5-এ দেখো নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয়? তাহলে পুঁজিবাজার কি? ক্যাপিটাল মার্কেট। তাহলে ক্যাপিটাল মার্কেটে সব কি হয়? দীর্ঘমেয়াদী লেনদেন হয়, সব দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ কেনা বেচা হয়। দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ কেনা বেচা হয়, সেটার উপকরণ নয়। তাহলে আমাদেরকে কোনটা আইডেন্টিফাই করতে হবে? মুদ্রা বাজারের উপাদান আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এই যে বিনিময়যোগ্য আমানত সনদ, ট্রেজারি বন্ড সরকার ইস্যু করে, পুনঃক্রয় চুক্তি, এই সবগুলো কি? এই সবগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। এই সবগুলো কি আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। কিন্তু এই যে ট্রেজারি বিল সরকার ইস্যু করে, আবার ট্রেজারি বন্ডও কিন্তু সরকার ইস্যু করে, কিন্তু এইটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ট্রেজারি বন্ডটা দীর্ঘমেয়াদী, আর ট্রেজারি বিলটা কি? সরকার ইস্যু করে এবং স্বল্পমেয়াদী। এটা কি? সরকার ইস্যু করে এবং স্বল্পমেয়াদী। সরকার ইস্যু করে, পাশাপাশি কি? এটা স্বল্পমেয়াদী। এটা হচ্ছে স্বল্পমেয়াদী, অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য টি বিল করা হয় বা ট্রেজারি বিল করা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের পুঁজিবাজারের উপাদান নয়। এটা আমাদের কি? পুঁজিবাজার বা ক্যাপিটাল মার্কেটের উপাদান নয়, মানি মার্কেটের উপাদান। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আমরা কি বলবো? এই প্রশ্নের অ্যান্সার বলবো এ। এই প্রশ্নের অ্যান্সার কি বলবো? এ। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, তাহলে আমাদেরকে এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে ফিনান্স প্রথম পত্রের আর্থিক বাজারের আইনগত দিক, সেখান থেকে আমাদেরকে পুঁজিবাজার বা মূলধন বাজার এবং মানি মার্কেট বা মুদ্রা বাজারের যে উপকরণ আছে, যে উপাদানগুলো আছে, এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। তোমাদের সম্ভাব্য প্রশ্ন কিন্তু সেখান থেকে হতে পারে। এরপরে দেখো কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে? দেখো আইআরআর, এই কে মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়। এটা মানে কি? মূলধন ব্যয়। এটা হচ্ছে মূলধন ব্যয়। তাহলে আইআরআর বড়, কে ছোট? আইআরআর বড়, এনপিভি ছোট, আইআরআর বড়, জিরো ছোট। তাহলে এনপিভির ক্ষেত্রে আমরা 0, 1 বা পজিটিভ এগুলো বিশ্লেষণ করি, কিন্তু আইআরআর ক্ষেত্রে আইআরআর সাথে আমরা এনপিভি বা 0, 1 এর তুলনা করি না। এই যে আইআরআর সাথে আমরা মূলধন ব্যয়ের তুলনা করি, আইআরআর সাথে আমরা কি করি? কে বা কস্ট অফ ক্যাপিটালের তুলনা করি, কস্ট অফ ক্যাপিটাল এইটার তুলনা করি। তাহলে আইআরআর যদি বড় হয় এবং মূলধন ব্যয় যদি ছোট হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রকল্প গ্রহণ করতে হবে বা গ্রহণ করতে পারি। তাহলে আইআরআর সাথে আমাদের কস্ট অফ ক্যাপিটালের তুলনা করে যদি আইআরআর বা অভ্যন্তরীণ আয়ের হার বেশি হয় এবং মূলধন ব্যয় যদি কম হয়, তাহলে আমরা সেটা গ্রহণ করতে পারবো। তাহলে এই অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে এ। এরপরে সাথে যাব আমরা, নিচের কোন পদ্ধতির বিমায় বীমা গ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা কোম্পানি? তাহলে দেখো যখন কোনো কোম্পানি বেশি ঝুঁকির
যখন কোনো কোম্পানি বেশি ঝুঁকির বীমা করে ফেলে তখন তার ঝুঁকি সীমার বাইরে বা অসীম ঝুঁকি হয়ে গেলে তখন সে কি করে আরেকটা কোম্পানির কাছে কিছু ঝুঁকি ট্রান্সফার করে, কিছু ঝুঁকি কি করে ট্রান্সফার বা স্থানান্তর করার জন্য পুনঃবীমা করে। কি করে? পুনঃবীমা করে। তখন কি করে? পুনঃবীমা করে। তাহলে বীমাকারী এবং বীমা গ্রহীতা দুইজনে যখন বীমা কোম্পানি হয় তখন সেটাকে বলা হয় পুনঃবীমা। তাহলে এক্ষেত্রে বীমাকারী ও বীমা কোম্পানি, বিমাকারী এবং বীমা গ্রহীতা, বীমা গ্রহীতা উভয় কি? উভয়ই হচ্ছে বীমা কোম্পানি, বীমা কোম্পানি। ওকে, তাহলে আমাদের এইটার অ্যান্সার হচ্ছে বি। এটার অ্যান্সার কি? বি। তাহলে বীমাকারী, পুনঃবীমা কি, সহবীমা কি, যুগ্ম বীমা কি, গোষ্ঠী বীমা কি, প্রত্যেকটাই তোমাকে পড়তে হবে, বৈশিষ্ট্য জানতে হবে। যখন যেটার বৈশিষ্ট্য দিবে তখন তোমাকে সেটা শনাক্ত করা শিখতে হবে। তাহলে এটার অ্যান্সার আমাদের বি। 8-এ আসো, নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়? তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই আইন অনুযায়ী আমাদেরকে 3টা বলে। এছাড়াও আমরা যদি ছক দেখি তাহলে ছকের মধ্যে তোমরা অনেকগুলো পাবা। পে অর্ডার যেমন হস্তান্তরযোগ্য দলিল নয়, ব্যাংক ড্রাফট হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল নয়। আর এই যে দেখো ব্যাংক নোট, বিনিময় বিল, প্রতিজ্ঞাপত্র বা প্রমিসরি নোট, এই 3টাই কি বিনিময়যোগ্য দলিল, হস্তান্তরযোগ্য দলিল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। অ্যান্সার হচ্ছে কি আমাদের এ। এছাড়াও কি অ্যান্সার হতে পারে? পে অর্ডার থাকতে পারে, অ্যান্সারে। ঠিক আছে, এটাও কিন্তু কি হস্তান্তরযোগ্য দলিল নয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 9-এ আসো, বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে? তাহলে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বৈদেশিক বিনিময়, আমদানি রপ্তানি কি ব্যবহার করে? লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র ইস্যু করে, তাই না? লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র, যেটাকে তোমরা ঋণপত্র, এক প্রকার ঋণপত্র হচ্ছে, প্রত্যয়পত্র হচ্ছে এক প্রকার ঋণপত্র। তাহলে আমাদের অ্যান্সার হবে এলসি, ঋণপত্র বা প্রত্যয় পত্র। তাহলে অ্যান্সার আমাদের সি। 10-এ আসো, নিচের কোনটি ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ? তাহলে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে মুদারাবা, মুসারাকা, লিজিং, এই জিনিসগুলো আমরা দেখি, যেখানে হচ্ছে কি দুইজনে মিলে বিনিয়োগ করে এবং মুনাফা ভাগাভাগির চুক্তি আছে। তাহলে দেখো ইকুইটি বিনিয়োগ অর্থাৎ মূলধন বিনিয়োগ কিন্তু করে ইসলামী ব্যাংক, দেখো মুনাফা ভাগাভাগির চুক্তি করে, লিজিং চুক্তি করে, কিন্তু অনুমানমূলক লেনদেন বা সুদি লেনদেন এইগুলো করা যাবে না, ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ। তাহলে ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ হচ্ছে অনুমানমূলক বা সুদ ব্যবসায়। ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ কোনটা? অনুমানমূলক লেনদেন বা সুদ ব্যবসায়। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে সি। এটার অ্যান্সার কি? সি। নিষিদ্ধ কোনটা এটা জানতে চেয়েছে। এরপর আমরা 11-তে যাব, নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ? তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ ছিল যে রিফাইন্যান্সিং প্রজেক্ট। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ ক্ষুদ্র বা এসএমইদের ঋণ দানের জন্য। তাহলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আমরা কি বলি? এসএমই এন্টারপ্রাইজ, তাই না? এসএমই বলি, এটাকে কি বলি? এসএমই। তাহলে এই যে এসএমইর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটা নিয়েছিল, প্রজেক্ট নিয়েছিল, যেটাকে হচ্ছে রিফাইন্যান্স স্কিম বা প্রজেক্ট বলা হয়তো, এবং সেটা করা হয়তো এসএমইদের জন্য। তাহলে এটাকে আমরা কি বলবো? পুনঃ অর্থায়ন প্রকল্প। তাহলে ক্ষুদ্র, অন্যান্যগুলো দেখো যে রপ্তানি উন্নয়ন তহবিল করেছে, এক্সপোর্ট যারা করে তাদের জন্য। তারপর দেখো কৃষি হচ্ছে একটা বিশেষ খাত। তাহলে এখানে কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প বলছে, যেটার ক্ষেত্রে আমাদের রিফাইন্যান্স করা হয়েছিল, রিফাইন্যান্স স্কিম নামে একটা প্রজেক্ট নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। এটা হচ্ছে একেবারে ডিরেক্ট জ্ঞানমূলক একটা প্রশ্ন। এরপরে দেখো 12-তে আসো, কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? তাহলে ব্যাংক তহবিলের প্রধান উৎস যদি বলে তখন তোমরা দাগাবা পরিশোধিত মূলধন। কি দাগাবা? পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন। অনেক জায়গায় তোমরা এই প্রশ্নে দেখবা বিভিন্ন উত্তর কেউ কেউ দেয়। তোমরা সবসময় প্রধান বললে পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল। যদি অন্যতম উৎস বলে, যদি কি বলে অন্যতম উৎস বললে তোমরা দাগাবা আমানত, গ্রাহকের আমানত। অন্যতম উৎস হলে কি দাগাবা? অন্যতম উৎস হলে তোমরা হচ্ছে গ্রাহকের আমানত দাগাবা। অন্যতম উৎসকে আমরা কি বলবো? গ্রাহকের আমানত। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। এই প্রশ্নের অ্যান্সার কি? এ, পেইড আপ ক্যাপিটাল। তাহলে এই ছিল আমাদের বাতিলকৃত এমসিকিউ 2024-25 শিক্ষাবর্ষে। আমরা রিটেনে চলে যাব। 2024-25 শিক্ষাবর্ষে একবার রিটেন হয়েছে। তার আগে যদি এমসিকিউ এর যদি টপিকগুলো তোমরা এক নজরে দেখে নিতে চাও, এখান থেকে দেখে নিতে পারো। আমি সব তোমাদেরকে এতক্ষণ যেমন ব্যাখ্যা করলাম, এখানে আবার একসাথে দিয়ে দিয়েছি। একটু কষ্ট করে তোমরা খাতায় লিখবা, এই টপিকগুলো খাতায় লিখবা। প্রত্যেকটা এমসিকিউ আমি যেভাবে লিখেছি এভাবে গুছিয়ে খাতায় লিখবা, এবং কোন টপিকে তোমার প্রায়োরিটি দিতে হবে সেগুলো একটু পাশে লিখবা কষ্ট করে। তাহলে তোমাদের এই ফিনান্সের প্রস্তুতিটা হবে সহজ এবং শুরু থেকেই গোছানো। এরপর দেখো আমরা রিটেনে যাব। বলছে ফিনান্সের দৃষ্টিকোণ থেকে একটি ফার্মের প্রধান লক্ষ্য কি? তাহলে একটি ফার্মের প্রধান লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সম্পদ কি? সর্বাধিকরণ। তাহলে এটার উত্তর লিখতে হবে একটি ফার্মের দৃষ্টিকোণ থেকে বা ফিনান্সের দৃষ্টিকোণ থেকে ফার্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এরপর দেখো 2-এ দেখো মূলধনী লাভ বলতে কি বোঝায়? তাহলে আর্থিক সম্পদ
আর্থিক সম্পদ ক্রয় বিক্রয়ের ফলে নির্দিষ্ট সময় পর, এভাবে লিখতে হবে, নির্দিষ্ট সময় পর আর্থিক সম্পদ নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর ক্রয় বিক্রয়ের ফলে বিক্রয়ের ফলে ক্রয় বিক্রয় না বিক্রয়ের ফলে যে অতিরিক্ত অর্থ উপার্জিত হয়, যে অতিরিক্ত আয় পাওয়া যায়, যে অতিরিক্ত আয় বা মূল্য পাওয়া যায় তাকে আমরা হচ্ছে মূলধনী লাভ বলবো, তাকে আমরা কি বলবো? মূলধনী লাভ বলবো। ওকে, এরপর তিনে যাব দাম আয় অনুপাত হিসাব করার সূত্র কি? দাম আয়, প্রাইস টু আর্নিং রেশিও। কি বলতেছে? প্রাইস টু আর্নিং রেশিও। তাহলে প্রাইস টু আর্নিং রেশিও, এটার ইংরেজি হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। তোমাদের এটা লিখতে হবে না, প্রাইস টু আর্নিং রেশিও আমি তোমাদেরকে জানার জন্য বলে দিলাম। তাহলে দাম আয় অনুপাতের ইংরেজি হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। তাহলে দেখো, এই যে প্রাইস টু আর্নিং রেশিওর সূত্র হচ্ছে উপরে যাবে এই দাম আয় অনুপাত। তোমরা যদি লেখো দাম আয় অনুপাত, এটা এইভাবে লিখবা, দাম আয় অনুপাত ইকুয়াল টু উপরে লিখতে হবে শেয়ার প্রতি মূল্য বা শেয়ার মূল্য। উপরে কি লিখতে হবে? শেয়ার মূল্য। ওকে, আর নিচে লিখতে হবে শেয়ার প্রতি লভ্যাংশ, আর্নিং পার শেয়ার আর কি, শেয়ার প্রতি লভ্যাংশ। নিচে কি লিখতে হবে? শেয়ার প্রতি লভ্যাংশ। ওকে, শেয়ার প্রতি লভ্যাংশ, এটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। 100 দিয়ে দেখাও দিতে পারো গুণ করে। ওকে, 100 দিয়ে দেখিয়েও দিতে পারো, 100 দিয়ে না করলেও হবে। তাহলে এইটুকু দেখালেই হবে, শেয়ার মূল্য বা শেয়ার প্রতি লভ্যাংশ। 4-এ যাই, 4-এ বলতেছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি? তাহলে ঝুঁকি এবং মুনাফার হার নামক যে অধ্যায় আছে সেটার প্রশ্ন একটা, ঝুঁকি ও মুনাফার পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি? তাহলে এই যে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মাধ্যমে আমরা কি করি? একাধিক আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করাকেই হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলে। তাহলে একাধিক আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাসের প্রক্রিয়াকে আমরা কি বলি? ঝুঁকি হ্রাসের প্রক্রিয়াকে আমরা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলি। 5-এ বলতেছে বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ হার বলতে কি বোঝায়? তাহলে ব্যাংকের আমানতের যতটুকু অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, তাহলে গ্রাহকের আমানতের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয় সেটাই হচ্ছে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি বা তারল্য সংরক্ষণ হার। জমা রাখতে হয়। তাহলে গ্রাহকের আমানতের যে হার, এখানে হার বলছে, তাহলে আমরা হারে উত্তর করব। ঠিক আছে, যে অংশ না দিয়ে যে হার দিব, যে হার। ওকে, এরপর 6-এ যাই, দাগ কাটা চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ কেন? তাহলে অধিক নিরাপত্তার কারণ কি? এটা ব্যাংক হিসাবে জমা দিয়ে তুলতে হয়, অর্থাৎ তুমি গেলেই তোমাকে টাকা দিয়ে দিবে না, বরং নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে তুলতে হয়, এজন্য এটা অধিক নিরাপদ। তাহলে নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয় বলে। এরপরে সাথে যাব, ই কেওয়াইসি ফর্ম কি? তাহলে সবাই পড়ছো যে কেওয়াইসি মানে হচ্ছে নো ইওর কাস্টমার, গ্রাহককে জানা। তাহলে ই হচ্ছে ইলেকট্রনিক কেওয়াইসি, ইর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক। তাহলে ইলেকট্রনিক কেওয়াইসি হচ্ছে ইলেকট্রনিক উপায়ে গ্রাহককে বা গ্রাহকের পরিস্থিতি সম্পর্কে জানা। তাহলে ইলেকট্রনিক উপায়ে তোমাদেরকে কি লিখতে হবে? ই কেওয়াইসি ফর্ম কি? ইলেকট্রনিক উপায়ে গ্রাহকের সম্ভাব্য লেনদেন এবং বর্তমান পরিচিতি সম্পর্কে জানো। গ্রাহকের পরিচিতি ও সম্ভাব্য লেনদেনের বিস্তারিত যাচাই করাই হচ্ছে ই কেওয়াইসি ফর্ম, যাচাইয়ের ফর্ম। ওকে, প্রযুক্তি নির্ভর ফর্ম। তাহলে ই কেওয়াইসি ফর্ম কি? আশা করি তোমরা বুঝতে পেরেছ। 8-এ যাব আমরা। 8-এ বলতেছে মৃত্যু হার পঞ্জি টেবিল কি? মর্টালিটি টেবিল। ওকে, তাহলে এই মর্টালিটি টেবিল কি? মৃত্যু হার পঞ্জি টেবিল কি? তাহলে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যু হার ক্যালকুলেশন বা গণনা করাই হচ্ছে মৃত্যু হার পঞ্জি টেবিল। তাহলে যে টেবিলের মাধ্যমে, যে সারণীর মাধ্যমে, যে টেবিল বা
সারণীর মাধ্যমে, যে টেবিল বা সারণীর মাধ্যমে, যে টেবিল বা সারণীর মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? অতীত অভিজ্ঞতার ভিত্তিতে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যুহার, ভবিষ্যৎ মৃত্যুহার, মৃত্যুহার গণনা করা হয়, গণনা করা হয় জীবন বীমার ক্ষেত্রে, তাই তো? এটাই হচ্ছে মৃত্যুহার পঞ্জি। তাহলে এই ছিল আমাদের 24-25 শিক্ষাবর্ষে রিটেনের 8টি প্রশ্ন। কোন কোন জায়গা থেকে এসেছে তোমাদেরকে কিন্তু সলভের সময় বলেছি যে 1 এবং 4 নাম্বার এসেছে অর্থায়নের সূচনা, এবং বাকি জায়গাগুলো এসেছে আমাদের এই অধ্যায়গুলো থেকে। তোমরা কষ্ট করে এইটা খাতায় লিখবা, খাতায় লিখলে প্রস্তুতিটা গোছানো হবে। আশা করি তোমরা এমসিকিউ এবং রিটেনের 2024-25 শিক্ষাবর্ষের বিষয়গুলো বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাই আমাদের পরের যে এমসিকিউগুলো রয়েছে সেখানে। তো এইটা ছিল আমাদের 2024-25 শিক্ষাবর্ষের এমসিকিউ এবং রিটেন সলভ। আশা করি তোমরা কিভাবে প্রশ্ন বিশ্লেষণ করতে হয় বুঝতে সক্ষম হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের এমসিকিউ এবং লিখিত প্রশ্ন বিশ্লেষণের কৌশল। কিভাবে করলে তুমি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে সেই বিষয়টি আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, শুধুমাত্র বাংলা ইংরেজি না, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ এভাবে গুরুত্ব দিয়ে করাবো, এবং প্রত্যেকটা টপিক তোমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রস্তুতির জন্য সর্বোচ্চ প্রিপারেশনের জন্য আমরা নিশ্চিত করব। যারা এখনও আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে ভর্তি হও নাই, তোমরা প্রত্যেকটা টপিক এভাবে গুরুত্ব দিয়ে পড়ার জন্য আমাদের জুম ভিত্তিক লাইভ ক্লাসে অফলাইনের মতো প্রশ্ন করার সুযোগ রয়েছে, যেখানে কথা বলার সুযোগ রয়েছে। তো সেখানে যুক্ত হও, 200-এরও বেশি এক্সাম দাও আমাদের কোর্সে, এবং এই এক্সামের মাধ্যমে বারবার রিভিশন এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের প্রস্তুতি সর্বোচ্চটা নিশ্চিত করো। সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সাথে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে হিসাব বিজ্ঞান ফিনান্সের ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।